উঠোনের উপর দিয়ে আমার বাউন্ডারি রেখা চলে গেছে। এক ভাই রাতারাতি পাকিস্তানি হয়ে গেল, আরেক ভাই ভারতীয় হয়ে গেল। সীমান্ত বিরোধ যেটা আছে, এই বিরোধ তো পাকিস্তান আমল থেকে। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন খ্যাতনামা লেখক, সাংবাদিক, ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা, সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি। ৭১ সালে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াতো? চীন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখোমুখি হন জাগো নিউজের। চীন এখন সামাজিক সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে। আমেরিকার সঙ্গে তারা পাল্লা দিচ্ছে সাম্রাজ্য বিস্তারে, আধিপত্য বিস্তারে। বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারে কোনো প্রসঙ্গ নেই বলে অভিমত ব্যক্ত করেন। বঙ্গোপসাগরে কার আধিপত্য থাকবে? আমেরিকার আধিপত্য থাকবে না চীনের আধিপত্য থাকবে? ভারতও আছে। ভারতের তো ভারতের অংশ আছে। বিশ্লেষণ করেন দেশের চলমান রাজনীতি নিয়েও। ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাকে একটু সতর্ক থাকতে হবে। ঋণের সেটা তাদের শর্তগুলো কি, এগুলো আমাকে দেখতে হবে। শেখ হাসিনা অন্তত অতীতের যে কোনো সরকারের তুলনায় বিচক্ষণ একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়েম সাবু, জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকারে। আপনারা অবগত আছেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কূটনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে ভারতের পাশাপাশি চীনের গুরুত্ব নানা ক্ষেত্রে বাড়ছে। বাংলাদেশের বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, নানা প্রসঙ্গে এর আলোচনা সমালোচনা দুটোই আছে। আজ আমরা এই কূটনৈতিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহরিয়ার কবির। স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকারে। বলা হচ্ছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অনেকটাই চীনের প্রতি ঝুঁকে পড়ছে, যেটা নিয়ে ভারতের পক্ষ থেকে ভারতের মিডিয়াও নানা আলোচনা আসছে, কথা হচ্ছে, আপনারাও সমালোচনা করছেন। সম্প্রতি একটা আলোচনা সবাই বলছেন যে পাকিস্তানের গণহত্যা প্রসঙ্গ তুলেই আপনি আলোচনা করছেন যে চীন 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীকে গণহত্যায় সহায়তা করছে, সেই চীনের সাথে এই সম্পর্কের এক প্রকার ঝুঁকিপূর্ণও বটে। কেন এমনটি কেন মনে করছেন? বাংলাদেশের আপনি পররাষ্ট্রনীতি বলেন, রাজনীতি বলেন, সব কিছুই নিয়ামক হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়। যে বাংলাদেশের অভ্যুদয়ের সময় যারা আমাদের পক্ষে ছিল, যারা আমাদের বিরুদ্ধে ছিল, তাদেরকে বিশেষভাবে মূল্যায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের সময় ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ব্লকের যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল, তাদের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি বা আমাদের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক একভাবে দেখতে হবে। আরেকটা হচ্ছে পাকিস্তান, চীন, আমেরিকা বা যারা তথাকথিত মুসলিম উম্মা যারা, তারা বিরোধিতা যারা করেছিল, সেটা একভাবে দেখতে হবে। চীনের ব্যাপারটা আমাদের কাছে খুবই অগ্রহণীয় মনে হয় যে পাকিস্তান আর চীনের ভূমিকাকে একেবারেই এক করে আমরা দেখতে চাই। ৭১ সালে চীন শুধু মুক্তিযুদ্ধের ৯ মাস বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেনি বা পাকিস্তান হানাদার বাহিনীকে গণহত্যা সমর্থন করেনি। চীন কিন্তু মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যতবার জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করেছিল, সেখানে ভেটো দিয়েছে এবং ইয়াহিয়া খানকে তারা বলেও দিয়েছিল ৭২ সালেই জুলফিকার আলী ভুট্টোকে, যে যতবার বাংলাদেশ জাতিসংঘে করবে, আবেদন করবে, ততবার চীন ভেটো দেবে। এবং সেইটে তারা স্বীকৃতি দিল বঙ্গবন্ধু হত্যা 16 দিন পরে। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে তারা বৈধতা দিয়েছে বলে যে এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে। তো এইটা তো বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে চীনের সম্পৃক্ততা, মানে হত্যাকে সরাসরি সমর্থন করা। তো এইগুলোর ব্যাপারে যেটা চীন সম্পর্কে একসময় তো আমাদের সবারই এক ধরনের মোহ ছিল। বঙ্গবন্ধু নিজেও চীন ঘুরে এসে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন চীনের অগ্রগতির, সমাজতন্ত্রের। কিন্তু সেই সমাজতান্ত্রিক চীন আর এখন নেই। এখন চীনকে, সেদিন আমাদের আলোচনাতেও বক্তারা বলেছেন, চীন এখন সামাজিক সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে। আমেরিকার সঙ্গে তারা পাল্লা দিচ্ছে সাম্রাজ্য বিস্তারে, আধিপত্য বিস্তারে। এবং সেই আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা, চীনের যে মহাপরিকল্পনা, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো, সেই দেশগুলোতে চীনের একটা বিশেষ ডিজাইন আছে। সেই নীল নকশা অনুযায়ী তারা গরিব দেশগুলোকে
যেটাকে আমরা বলি যে একটা যে ডেট ট্র্যাপ, যে ঋণের ফাঁদ, এই ঋণের ফাঁদে তারা ফেলে তারপর সেখানে তারা আধিপত্য বিস্তার করছে। এবং এটার খুব ইউনিক এক্সাম্পল হচ্ছে পাকিস্তান। আমি পাকিস্তানে অনেকবার গেছি, এবং যেভাবে তারা গোয়াদিয়ার পোর্টটা দ্বারা গভীর সমুদ্র বন্দরটার উপর তারা যে দখল প্রতিষ্ঠা করেছে, সেটা ঋণ দিয়ে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এবং সেখানে আমি গিয়েছি, এবং সেখানে পাকিস্তানের সেটা মনে হয়েছে চীনের একটা ভূখণ্ড, সমস্ত কিছু সব কিছু চীনারা নিয়ন্ত্রণ করছে। এখন তারা হাইওয়ে যেটা করবে, হাইওয়ে তো পাকিস্তানে তো 40 বিলিয়নের ওপর যে ঋণ কখনো পাকিস্তান শোধ করতে পারবে না, এবং হাইওয়ের ওপরও চীনের নিয়ন্ত্রণ হবে। এবং পাকিস্তানে আমি দেখেছি সাধারণ পাকিস্তানিদের মধ্যে চীনের বিরুদ্ধে কী পরিমাণ ক্ষোভ, ব্যবসা থেকে শুরু করে ইভেন ঘর বাড়ি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ বা লাহোরে তার বলছে বাড়ি ভাড়া আমাদের 4-5 গুণ বেড়ে গেছে, কারণ চীনারা সমস্ত বাড়ি তারা নিয়ে নিচ্ছে বেশি দামে, এবং সাধারণ মানুষ বাড়ি পাচ্ছে না থাকার জন্যে, মানে ভাড়া তাদের আওতার বাইরে চলে গেছে। তো সেইখানে পাকিস্তানের বলেছে যে আমরা তো তোমাদের তো একটা পরীক্ষিত বন্ধু চীন, সেই 47 সাল থেকে তোমাদের পাশে আছে। তো পাকিস্তানি বন্ধুরাই বলেছিল চীন যাদের বন্ধু তাদের আর শত্রু দরকার হয় না। তো আমাদের এখানেও চীন বড় আকারে এখানে অনুপ্রবেশের চেষ্টা করছে, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাদিয়া বন্দরের ব্যাপারে বা বঙ্গোপসাগরে চীনের ঘাঁটির ব্যাপারে সরাসরি মানা করে দিয়েছে, তিনি এটা দেবেন না। এবং আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা থাকলে হয়তো চীন শ্রীলঙ্কাতে যেটা করেছে বা আফ্রিকাতে যা করছে সেটা হয়তো বাংলাদেশে করতে পারবে না, কিন্তু তারপরও সতর্ক থাকতে হবে। আমরা বলেছি চীনের কাছ থেকে কূটনৈতিক সম্পর্ক থাকবে, বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কিন্তু সতর্কতাটা মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে কথা বলছেন, যদিও এই প্রসঙ্গে আসলে বার্গেনিং করার সুযোগও থাকে না। এরপরে বলছে যে আপনি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টানছেন, মুসলিম উম্মার কথা বলছেন। সরকার তো এই সময়ে এইগুলো রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করলো, যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে, বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের সাথেও আধিপত্য বিস্তারের প্রশ্নে বাংলাদেশের রাজনীতির একটা দলাচল সম্পর্ক আছে। তাহলে চীন কেন? কূটনৈতিক সম্পর্ক যে কোনো দেশের সঙ্গে আপনি রাখতে পারেন, অগ্রাধিকারের বিবেচনায় যে প্রায়োরিটি যেটা দেবেন, সেখানে আমার দেশের স্বার্থটাকে সবসময় অগ্রাধিকারের তালিকা রাখতে হবে। একটা স্বাধীন দেশ তার সার্বভৌম নীতি অনুযায়ী যেটা যে কোনো রাষ্ট্রের সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্ক এসে করতে পারে, এমনকি আমি ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কোনো অসুবিধা আমি দেখি না। এবং এটাও মনে রাখতে হবে ইসরায়েল কিন্তু 25 নম্বর দেশ যারা বাংলাদেশকে তখন স্বীকৃতি দিয়েছিল প্রথম দিকে, মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে, দেশ স্বাধীন হওয়ার প্রথম দিকে তারা এই স্বীকৃতি দিয়েছিল। আপনি চান যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কটা বিল্ড আপ করুক? সেটা ইসরায়েল যদি আমাদের দাবি মেনে নেয়, যেটা প্যালেস্টাইনিদের অধিকার যদি মেনে নেয়, তাদের স্বীকৃতি দিতে অসুবিধা কি? আমরা তো চাইছি প্যালেস্টাইনের যে সার্বভৌমত্ব সেটা তাদের মেনে নিতে হবে। সমস্যা তো ওইখানে আটকে আছে। যখনই ইসরায়েল প্যালেস্টাইনের সার্বভৌমত্ব মেনে নেবে, প্যালেস্টাইনিদের জমির উপর তাদের সার্বভৌমত্ব মেনে নেবে, দুটো দেশ থাকবে। এখন তো সারা পৃথিবী এই ব্যাপারে একমত হয়েছে, ইসরায়েলও থাকবে, প্যালেস্টাইনও থাকবে। কিন্তু প্যালেস্টাইনকে মুছে ফেলে তো আরো ভূখণ্ডে ইসরায়েলের যে আগ্রাসী নীতি, দখলদারিত্ব, সেটাই আমরা বলছি। সেটা হচ্ছে যে কি সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। ওই জায়গাতে তো আপত্তি আমাদের। এবং বাংলাদেশও যেমন এক চীন নীতিতে বিশ্বাস করে, এটা তো আমাদের আপত্তি নেই যে ঠিক আছে তাইওয়ান চীনের অংশ, তাইওয়ান স্বীকার করে না, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাইওয়ানকে স্বীকৃতি না দিয়ে। তো সেখানেও আমি অসুবিধার কিছু দেখি না। আমার অসুবিধার যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কি যে শর্তগুলো দেখতে হবে। এটা আমাকে সেই আফ্রিকার দেশগুলোর মতো একটা ঋণের ফাঁদে ফেলে দিচ্ছে কিনা, এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো কিনা। এই জায়গাগুলো খুব সতর্কতার সঙ্গে বাংলাদেশকে হিসেবের মধ্যে রাখতে হবে। আমেরিকার সঙ্গেও সম্পর্ক থাকুক, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক থাকুক, কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তো আপনি কোনো চুক্তি করবেন বা সম্পর্ক স্থাপন করবেন সেটা আমরা চাই না। এমনকি যে করোনা নিয়েও যে ব্যবসা যেটা হচ্ছে, খবরের কাগজে দেখেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন তারা বলছে $3 থেকে $4 হবে, চীনা ভ্যাকসিন তারা বলছে $73 হবে সেটার দাম। তো মানুষের বাণিজ্যটাই তারা মুখ্য করে, বাণিজ্যটাই এখন সব সমাজতন্ত্র বলুন, মানুষের, গরিব মানুষের, শোষিত মানুষের প্রতি তাদের যে একটা অবস্থান ছিল, সেটা সেই মাও সেতুংয়ের চিহ্ন আর এখন নেই। যদিও সে মাও সেতুংয়ের চিহ্নেরও সে বড় ইসে ছিল যে কি তারা 71-এ গণহত্যার সময় মাও সেতুংয়ের জীবদ্দশাতেই তারা
পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, গণহত্যার সমর্থন করেছিল বাংলাদেশে। তো সেটাই হচ্ছে চীনের সব কিছু হচ্ছে, তারা নিজেদের জাতীয় স্বার্থের বাইরে কোথাও যাচ্ছে না। কিন্তু 71 সালের কথা যদি আমি বলি, ভারত এখন অনেক বিষয় ভারতের সঙ্গে আমাদের দ্বিমত আছে, কূটনৈতিক সম্পর্কে টানা পড়ে আছে। কিন্তু 71 সালের কথা যদি বলি, এটা নিয়ে আমি কদিন আগেও লিখেছিলাম। তখন যিনি দায়িত্বে ছিলেন অশোক রায়, যিনি দিল্লির সঙ্গে মুজিবনগর সরকারের লিয়াজও করতেন, তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি জাস্ট জানতে চেয়েছিলাম, আপনি কি বলতে পারবেন 71-এ এই শরণার্থীদের জন্য কিংবা মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণ এগুলোর জন্য বা মুজিবনগর সরকারের যে ওখানে যে সরকার পরিচালনা করেছে এর জন্য ভারত কত টাকা খরচ করেছিল? উনি বললেন না, এটা কোনো রেকর্ড, মিসেস গান্ধী বলেছেন এটা কোনো রেকর্ড রাখা যাবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নিঃশর্তভাবে ভারত এই কাজটা করেছিল। শরণার্থীদের হয়তো একটা অঙ্ক পাওয়া যেতে পারে যে আপনি হিসেব করতে পারেন 1 কোটি মানুষকে এত মাস রাখতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে, কিন্তু যে মানবিক সাহায্য যেটা ভারতের, সাধারণ মানুষ যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বা শ্রীমতী গান্ধী যেভাবে আউট অফ দ্য ওয়ে, তখন তো বলতে গেলে ভারত তো কূটনৈতিকভাবে একরকম বন্ধুহীন ছিল। সোভিয়েত ইউনিয়ন বা পূর্ব ইউরোপের কয়েকটা সমাজতান্ত্রিক দেশ ছাড়া ভারতের কোনো বন্ধু ছিল না। মুক্তিযুদ্ধে ভারতের এই অবদান বা তাদের যে সহায়তা, যেটা সার্বাঙ্গিকভাবে সহায়তা করছে, এটা তো স্বীকার করে, আমরাও স্বীকার করি, সবাই স্বীকার করছে। কিন্তু এই যে স্বাধীনতার আপনার অর্ধশত বছরে বাংলাদেশ, ওই সম্পর্কটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তী সময় যেটা ঘটছে ভারতের সাথে আমাদের, আপনি নিজেও যেটা বলছেন যে নানা বিষয় নিয়ে টানাপোড়েন আছে, আসলে কি ভারত কি সেই 1971 সালের ওই জায়গায় আছে? আজকে বিজেপি সরকারের নীতি যদি দেখা যায়, তারা তো আগ্রাসী নীতিতেই আছে। আমাদের কথা হচ্ছে যে ভারত 71-এ যেটা করেছে, হ্যাঁ সেটা অন্য একটা প্রেক্ষাপট, বাংলাদেশকে আশ্রয় দিয়েছে ইত্যাদি। আমি যদি প্রশ্নটাকে যদি ঘুরিয়ে বলি, 71 সালে ভারত যদি বাংলাদেশের পাশে না থাকতো, ধরা যাক ক্র্যাকডাউন শুরু হলো 25শে মার্চে, ক্র্যাকডাউনের পরে তারা সীমান্ত উন্মুক্ত না করে সীমান্ত যদি সিল করে দিত, কারণ পাকিস্তান তো তাদের শত্রু রাষ্ট্র ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াতো? প্যালেস্টাইনের মানুষ আজকে কত 70 বছর পার হয়ে গেছে, এখনও কিন্তু তারা স্বাধীনতার যুদ্ধটা চালিয়ে গেছে। আরব দেশগুলো মুখে সাহায্য করছে বা কিছু টাকা পয়সা খয়রাতি সাহায্য দিচ্ছে। ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, পৃথিবীর কোনো দেশের কোনো জাতির স্বাধীনতা সংগ্রামে কোনো দেশ এভাবে সাহায্য করে। কিন্তু আপনার এই প্রশ্নের বিপরীতেও একটা প্রশ্ন আছে, যেটা বামপন্থীদের অনেকেও এই আলোচনা করে, যে ভারতের সহায়তায় বাংলাদেশ একটা প্রক্সি ওয়ারে লিপ্ত হয়ে স্বাধীনতার সত্যিকার স্বাদ পায়নি। এই আমি যদি বলি সেটা হচ্ছে পাকিস্তানি প্রপাগান্ডা, সেটা তারা পাকিস্তানিরা এই কথাটাই বলে যে ভারত 47 সাল থেকে বাংলাদেশকে ভাগ করতে চেয়েছিল। তো এটাও জবাব আছে আমার একটা বইতে, যেটা আমি এক ভারতীয় কূটনীতিককে, যে জিএন দীক্ষিতকে, আমি এটা নিয়ে প্রশ্ন করেছিলাম। তো উনি বলেছিলেন, তো তাহলে তো বলতে হবে ভারতই বোধহয় মোহাম্মদ আলী জিন্নাকে শিখিয়ে দিয়েছিল বাংলাকে যেন অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে না নেয়। তাহলে ভারতই পাকিস্তানকে বলেছিল যে এই বাঙালিদেরকে একেবারে জাঁতা কলে রাখো, 23 বছর ধরে এভাবে ছিবড়ে ফেলো এদেরকে, শাসন শোষণ পীড়ন যা কিছু করা। তো বাংলাদেশের যেটা মুক্তিযুদ্ধ বলুন বা স্বাধীনতা সংগ্রাম, এটা তো হচ্ছে পাকিস্তানের 24 বছরের শাসন শোষণ পীড়নের ধারাবাহিকতার ফসল। এইটা তো অস্বীকার করবার কোনো কারণ নেই। এখানে ভারত যুক্ত হয়েছে, হ্যাঁ ভারত যুক্ত হয়েছে, আমরা 9 মাসের দেশ স্বাধীন করেছি, হয়তো 9 বছর লাগতো, 30 লাখের জায়গায় হয়তো 3 কোটি মারা পড়তো। তো কথা হচ্ছে এই সহযোগিতাটা, এটা ভুলে যাওয়া যাবে না, এটা আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত। এটাকে যদি যারা ভুলিয়ে দিতে চাইছে, তাদেরকে, তাদের রাজনীতিটা হচ্ছে 47-এ ফিরে যাওয়া। আপনারা তো মনে থাকতে পারে যে 2000 সালে ইফতার মাহফিলে গোলাম আজম সেখানে পরিচালনা করছিলেন, জামাত বিএনপির জোটের সেই ইফতার মাহফিলে খালেদা জিয়া সেখানে উপস্থিত ছিলেন। গোলাম আজম সেখানে মোনাজাত করছেন, আমার বহু বইতে আমি এটা উদ্ধৃত করেছি। 71 না, আমাদের 47-এর চেতনায় ফিরে যেতে হবে। 47-এর চেতনা মানে কি? মোহাম্মদ আলী জিন্নার সাম্প্রদায়িক দ্বিজাতি তত্ত্ব, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে এবং ধর্মের নামে শোষণ পীড়ন নির্যাতন গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ সব কিছু বৈধতা পাবে। এইখান থেকেই তো আমরা বেরিয়ে এসে বাংলাদেশ তৈরি করেছি। না, গোলাম আজমের সেই চেতনা বা সেই স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু আপনি যেটা বলছেন যে 1971 সালে ভারত যদি সীমানায় সিলগালা করে দিত, তাহলে আমাদের আশ্রয় কোথায় হতো, আমরা কোথায় যেতে পারতাম।
এখন তো ভারতের সীমানা আপনার এক প্রকার সিলগালা করেই দেওয়া, কাঁটাতারের বেড়া দেওয়া, এবং যে স্বপ্ন গোলাম আজম দেখেছেন সেই স্বপ্নের কিন্তু রূপায়ণ কোনো না কোনোভাবে ঘটেছে। ধর্মের রাজনীতি বাংলাদেশে হচ্ছে, ভারতে আপনার এই প্রশ্নটার জবাব ইন্দিরা গান্ধী জীবদ্দশাতে দিয়েছিলেন, যখন বলেছিল যে কি বাংলাদেশকে ভারত কলোনি বানিয়েছে। উনি কিন্তু যখন ওই যে সিকিমের ব্যাপার নিয়ে যখন সিকিম ভারত দখল করলো তখন এটা প্রশ্ন উঠেছিল, অনেকে বলেছে, উনি বলেছেন যে জাতি 24 বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এবং এরকম একটা ঐতিহাসিক মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছে, সেই জাতিকে কেউ উপনিবেশ বানাবে, পদানত করবে, এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। বাঙালির শক্তিটা তিনি স্বীকার করেছিলেন, এইভাবেই তিনি বলেছেন। তাহলে চীনের দিকে ডাইভার্ট হওয়াটা শঙ্কা বোধ করছেন? না, আমরা জাতি হিসেবে শক্তিশালী, আমরা বিদ্রোহ করতে জানি, আমরা স্বাধীনতার সাথে। আমি সেটাই বলছি যে শেখ হাসিনা যতদিন আছে এখানে আমার কোনো আশঙ্কার কোনো কারণ নেই, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু পাবলিকলি বলেছেন যে সেটা চীন বা আমেরিকা দুটোর একটাকে তিনি সোনাদিয়া পোর্ট এভাবে রাখবেন না। মূল বিষয়টা হচ্ছে যে বঙ্গোপসাগরে কার আধিপত্য থাকবে, আমেরিকার আধিপত্য থাকবে না চীনের আধিপত্য থাকবে? ভারতও আছে, ভারতের অংশ আছে। বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে মামলা করে বাংলাদেশের সার্বভৌমত্ব বা আমাদের যত টেরিটোরিয়াল আধিপত্য সেটা আমরা নিশ্চিত করেছি। এই মামলা করে বাংলাদেশ জয়ী হয়েছে এবং শেখ হাসিনা এই মামলাটা করেছেন। তো বঙ্গোপসাগরে শেখ হাসিনা বলেছেন না, আমার টেরিটরিতে এখানে আমি কাউকে ঢুকতে দেব না, কোনো শক্তিকে না। ভারতকেও তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সোনাদিয়া পোর্ট কাউকে দেওয়া হবে না। কিন্তু বেগম জিয়ার তো এটা তো অফারই আছে যে তিনি এটা সোনাদিয়া পোর্ট। বেগম জিয়া তো অতীত, অতীত। আমি বলছি যে কি এর ক্ষমতার তো রদবদল হতে পারে, শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকবেন এমন তো কেউ আমরা বলতে পারি না। কিন্তু ক্ষমতায় যারা নেই তাদেরকে নিয়ে এখন এই আশঙ্কা বোধ করার কোনো যৌক্তিকতা আছে? আমাকে তো প্রস্তুত থাকতে হবে। ক্ষমতার পালা বদলের সময় এই হিসেবগুলো আমার মনে রাখতে হবে যে শেখ হাসিনা না থাকলে কি কি অবস্থা হতে পারে, বা জামাত বিএনপি আবার ক্ষমতায় এলে কি কি পরিবর্তন হতে পারে। কিন্তু আপনার এই অবস্থান, আপনার এই যে প্রস্তুতি থাকার অবস্থান বা শেখ হাসিনার নীতিকে আপনার এটা ভারত কোনোভাবে লাভবান হচ্ছে কিনা মনে করছে মানুষ যে আপনারা ভারতের ছাপ করছেন এবং ভারতের দখলদারিত্বটাকে এক প্রকার বৈধতা দেওয়ার জন্য চীনের নীতিকে? ভারতের দখলদারিত্ব কোন জায়গায় আপনি একটু বলুন। দখলদারিত্ব আমাদের সাথে আমি যদি একটু বলি যে সীমানা নিয়ে যে ঘটনাটা, আমাদের সীমান্ত হত্যাকাণ্ড, যে গরু চোরের ঘটনা ধরছি, আপনার একজন বাঙালি চোরা কারবারের সাথে জড়িত সেই অপরাধ, কিন্তু পাখির মতো গুলি করে হত্যা করছে এবং এটা পরম্পরায় বছরের পর বছর। এটা কেউই এটা সমর্থন করে না, কিন্তু ঘটছে তো ঘটনা। সীমান্তে হত্যাকাণ্ড কখনোই আমরা সমর্থন করি না। ভারতের সঙ্গে আমাদের অভিন্ন নদীর জলবন্টন সমস্যা আছে, এটা আমরা সবগুলো সমস্যা আমরা মনে করি প্রতিবেশী সুলভ আচরণ যেটা হচ্ছে এটা আলোচনা করে এগুলো মীমাংসা করতে হবে, এগুলো যুদ্ধ করে মীমাংসার বিষয়। কিন্তু 50 বছরে যখন আপনাকে সহায়তা করলো যুদ্ধে আপনার স্বাধীনতার জন্য, তো এই যে অমীমাংসিত বিষয়গুলো আমরা 50 বছর ভারতের কাছ থেকে আমরা মীমাংসিত হতে পারছি না, এটা তো তাদের এখনকার সমস্যা না। অভিন্ন জলবন্টনের সমস্যা তো এটা পাকিস্তান আমল থেকে রয়ে গেছে। নদীগুলো যখন এই র্যাডক্লিফ সাহেব যখন এভাবে ভাগ করলেন একটা আর্টিফিশিয়াল একটা বাউন্ডারি, এটা তো খুবই আর্টিফিশিয়াল একটা বাউন্ডারি, যে জিওগ্রাফি আমি বিবেচনা করলাম না, ইতিহাস বিবেচনা করলাম না, আমি একটা সীমারেখা টেনে দিলাম পাঞ্জাব এবং বাংলাকে যেভাবে ভাগ করা হলো। কিন্তু তখন তো এগুলো কোনো কিছু হিসেবের মধ্যে রাখা হয়নি। উঠোনের উপর দিয়ে আমার বাউন্ডারি রেখা চলে গেছে, এক ভাই রাতারাতি পাকিস্তানি হয়ে গেল, আরেক ভাই ভারতীয় হয়ে গেল। এরকমই তো একটা সীমান্ত, সে সীমান্ত বিরোধ যেটা আছে এই বিরোধ তো পাকিস্তান আমল থেকে। কিন্তু ছিটমহলগুলো ছিল, এই ছিটমহলগুলো তো শেখ হাসিনা তো এগুলো চুক্তি ছিল, বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরা চুক্তি ছিল, কিন্তু ছিটমহলের সমস্যা আমরা সমাধান করেছি। ভারতে যেগুলো ছিল সেগুলো ভারতকে ফেরত দিয়েছি, ভারতের মধ্যে যেগুলো আমাদের ছিটমহল ছিল সেগুলো আমরা ফেরত এনেছি এবং এখানে আমরা লাভবান হয়েছি। ভারতের সঙ্গে আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল, আদালতে গেছি এবং সেখানেও আমরা লাভবান হয়েছি। এমন কোনো বিষয় নেই যেখানে আমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি বাংলাদেশ করেছে বা মামলা করেছে বাংলাদেশ হেরে গেছে, না, এমন কোনো রেকর্ড আমাদের নেই। এবং আমরা মনে করি হ্যাঁ, বিজেপির সঙ্গে টানাপোড়েন এক পর্যায়ে ছিল, সেটা কংগ্রেস এক ভারতের মানে আওয়ামী লীগের একটা স্বাভাবিক বন্ধু,
কিন্তু তারপর সেই সম্পর্কটাকে দিয়ে যে প্রণব মুখার্জি সেদিন মারা গেল, যে প্রণব মুখার্জি এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তা বলছে সম্পর্কটা হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, দলের সঙ্গে দলের সম্পর্ক নয়। তো সেটা রাষ্ট্রীয় সম্পর্ক তো আমি মনে করি এখন তো খারাপ কোনো কিন্তু জায়গায় ভারতের দেখছি না। সাথে বাংলাদেশের যে সম্পর্কটা সেটি তো দলীয় বিবেচনাতেই মূল্যায়িত হয়। না, দলীয় কোথায়, এখন তো দল কোথায়, কংগ্রেস কি ক্ষমতায় আছে, এখন তো বিজেপি ক্ষমতায় আছে। সম্পর্কটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে ভারত নামক কিন্তু রাষ্ট্রের আপনি হয়তো অবগত আছেন যে কোনো কারণে সামগ্রিক বিবেচনায় বাঙালির মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধী একটা মনোভাবের প্রকাশ ঘটছে। এটা তো বাংলাদেশের ইতিহাসে এটা তো খুব স্বাভাবিক ঘটনা যে আপনি দেখুন ৭৫-এর পর থেকে এখানে বেশিরভাগ সময় ক্ষমতায় ছিল স্বাধীনতা বিরোধীরা, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি, পাকিস্তানপন্থীরা। তখন একটা জেনারেশনের পর জেনারেশনকে তাদের মাথা থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব কিছু মুছে ফেলা হয়েছে। আমরা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলাম, ধর্মনিরপেক্ষতা নির্বাসনে চলে গেল, বাঙালি জাতীয়তাবাদ নির্বাসনে গেল, সমাজতন্ত্রের নির্বাসনে গেল, বাংলাদেশের গায়ে একটা ইসলামী সাম্প্রদায়িক একটা তকমা এঁটে দেওয়া হলো, এবং এই যে ইসলামী উম্মার সঙ্গে সম্পর্ক ইত্যাদি, এগুলো তো করা হয়েছে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। ওই যে গোলাম আজম যেটা চেয়েছিলেন যে ৪৭-এর চেতনায় ফিরে যেতে হবে, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ৪৭-এর চেতনায় থাকবো না ৭১-এর চেতনায় থাকবো। এইটার মীমাংসা হলে বাকি সব প্রশ্নের এরপরে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগও দীর্ঘ সময় ক্ষমতায় থাকছে। আর আমি একটু সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য জায়গার আলোচনার প্রেক্ষিতে যদি বলতেই চাই, সেটা হচ্ছে যে ভারত বিরোধী মনোভাবের প্রকাশটা কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে এই যে আওয়ামী লীগের সাথে ভারতের যে বোঝাপড়ার বিষয়টা বা বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে সেটার ফলাফল কী হলো? আওয়ামী লীগের কথা বাদ দিন, আওয়ামী লীগের মধ্যে তো এখন তো জামাতও আওয়ামী লীগের মধ্যে ঢুকছে, বিএনপিও আওয়ামী লীগের মধ্যে ঢুকছে, সে মামলা থেকে বাঁচার জন্য বা আওয়ামী লীগের আমি যেটা বলি জামাতিকরণ করার জন্য তারা তো ঢুকছে। সুতরাং আমি আওয়ামী লীগের চরিত্রের কি পরিবর্তন হচ্ছে সেখানে আমি যাচ্ছি না। আমি বলছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের বা আমাদের এমনকি বার্মার সঙ্গেও আমি বলবো যে বিএনপি জামাত তো সব রকম উস্কানি দিয়েছিল যুদ্ধ করার জন্য। শেখ হাসিনা বলেছেন না, রোহিঙ্গা সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে এটা সমাধান করব। তো এই বার্মার মতন একটা পরিস্থিতি যেখানে প্রতিবেশী যে বার্মা ৭১ সালে আমাদের বিরুদ্ধে ছিল এবং সেই ৭৮ সাল থেকে রোহিঙ্গা প্রবলেম শুরু হয়েছে এবং আমাদের উপরে রোহিঙ্গাদের বোঝা চাপিয়ে দিয়েছে, কিন্তু সেটাও আমরা মনে করি যে কি আলাপ আলোচনা করে এই প্রশ্নগুলো সমাধান, এগুলোর সবই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। প্রতিবেশীদের ব্যাপারে কূটনীতিতে একটা কথা পরিষ্কার বলা হচ্ছে যে কি আপনি সব কিছু পরিবর্তন করতে পারেন, আপনি আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। আপনার এক পাশে বার্মা থাকবে, এক পাশে ভারত থাকবে। সুতরাং সেখানে আমি ভারতের সঙ্গে যুদ্ধ করে আমার সম্পর্ক নির্ধারণ করব না, আলাপ আলোচনা করে আমার উপর নির্ভর। আপনি রোহিঙ্গা প্রসঙ্গ টানছেন, এটা ধরেই যদি একটু কথা বলি, যেটা হচ্ছে যে রোহিঙ্গার সমস্যায় যে কটা পক্ষকে আপনার গুরুত্ব দেওয়া হয় যে সমাধানের প্রশ্নে, চীন একটা অন্যতম পক্ষ, যেটা বাংলাদেশ সরকার বারবার চীনকে সেই আহ্বান জানিয়েছেন সমস্যা সমাধানের জন্য। ভারতও একটা পক্ষ, আরও পক্ষ আছে। তো এই প্রশ্নে শেখ হাসিনা সরকার আপনার চীনকে গুরুত্ব দিচ্ছে কি না, যে চীনকে গুরুত্ব দিলে চীনের সাথে বাণিজ্যিক অর্থনৈতিক উন্নয়ন প্রশ্নের সম্পর্ক উন্নয়ন করতে পারলে আমরা রোহিঙ্গাটার একটা আশু সমাধানের পথ বের করতে পারি? এত সোজা না। জিনিসটা হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে চীনের সেখানে নিজের স্বার্থ রয়ে গেছে। রাখাইন স্টেটে চীন একটা ফ্রি ইকোনমিক জোন করতে চায়, সেই স্বার্থটা বাংলাদেশও ভাগ করে দিচ্ছে না। রাখাইন স্টেটে তারা কোনো উৎপাত তারা দেখতে চায় না। তারা বার্মাকে পরিষ্কার বলে দিয়েছে যে কি যারা রাখাইন তাদের ফ্রি ইকোনমিক জোন করতে হবে এবং আকিয়া বন্দরটা তাদের লাগবে, এবং আকিয়া বন্দরের জন্য রাখাইনের তাদের মুক্ত বাণিজ্যিক অঞ্চলের জন্য এটা দরকার, রোহিঙ্গা মুক্ত রাখাইন রাজ্য বা আরাকান রাজ্য, এটা হচ্ছে চীনের স্বার্থ। এবং এই কারণে যতবার বাংলাদেশের রোহিঙ্গা প্রশ্নটা জাতিসংঘে তুলেছে, চীন সেখানে নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে। এটা জাতিসংঘে বলেছিল তোমরা নিজেরা আলাপ আলোচনা করে এটা নিষ্পত্তি করো। সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে চীনের কাছে প্রত্যাশার আমাদের কিছুই নেই। তাহলে শেখ হাসিনার সরকারের চীনের প্রতি ঝুঁকে পড়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, না ঝুঁকে পড়ার প্রবণতা আমি সেভাবে বলছি না। আমি মনে করি শেখ হাসিনা এখানে একটা ব্যালেন্স করবার চেষ্টা করছেন, সবার সঙ্গেই
সদ্ভাব রেখে চলার একটা ইস্যুতে। এখন সেই দিক থেকে দেখতে গেলে তো আপনারা উদ্বিগ্ন কেন কোনটা? এই যে চীনের সাথে যে সম্পর্ক। না, আমরা সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন না, আমরা বলছি যে কি যে টার্মস কন্ডিশনগুলো দেখতে হবে। চীনাদের তো খবরের কাগজে দেখেছেন ঘুষ দিয়ে যেটা কাজ আদায় করা, না ব্যালেন্স, এখন ঘুষ দিয়ে কাজ আদায় করার এর কিন্তু সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এই ঘুষ দুর্নীতি তো বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, কিন্তু আমি কি সেখানে পাকিস্তান, ভারত বা চীনকে অ্যালাউ করবো যে আমার প্রশাসনকে এভাবে পলিউটেড করা, দুর্নীতিগ্রস্ত করা? আমরা আমাদের মতন করে সেখানে হচ্ছে, আমরা আমাদের মতন করে আমরা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু একটা দেশ যখন বাইরে থেকে এসে এটা করবে, একটা প্রশাসনকে কলুষিত করবে, পলিউট করবে, সেটা কি আমি অ্যালাউ করবো কিনা? তো আফ্রিকার দেশগুলোতে, গাম্বিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে চীন এটা করেছে, করে ব্যবসাগুলো নিয়েছে। এখন সেখানে তাদের ওই যে রাজনৈতিক আধিপত্য, সেখানে অর্থনৈতিক আধিপত্য তারা বিস্তার করছে। তো এগুলো নিয়ে সাবধান থাকতে হবে। আমি মনে করি না যে বাংলাদেশকে এত সহজে তারা কলোনি বানাতে পারবে পাকিস্তানের মতন, বাট যদি ক্ষমতার রদবদল হয় আমরা কিছুই বলতে পারি না। কিন্তু আপনার শেখ হাসিনার যে ব্যালেন্স নীতি বা ভারসাম্য নীতি ভারত চীন প্রশ্নে, এই নীতিতে আপনার বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ আছে কিনা? মানুষ অনেকে বলছে যে ভারত যেভাবে একতরফাভাবে বাংলাদেশের রাজনীতি, ডেফিনেটলি আমি সেটা মনে করি যে, আমি যদি সস্তায়, যদি ব্যবসায়ীরা, বাংলাদেশের কথা বলছি না, এখন ব্যবসায়ীরা যেখানে সুবিধা পাবে সেখানেই তারা যাবে। এখন একটা জিনিস তারা চীন থেকে কিনবে না ভারত থেকে কিনবে, সেটা তো তাদের, ভারত যে অফার দেবে, চীনা অফার যদি তার চেয়ে কম হয়, ডেফিনেটলি চীন থেকে কিনবে। আমরা তো ব্যবসা তো আর রাষ্ট্রীয়ভাবে এগুলো কন্ট্রোল করছে না, ব্যবসায়ীরা এগুলো তো সব তো অবাধ বাণিজ্য এখানে হচ্ছে সব দেশের সঙ্গেই। তো তারা যেখানে সুবিধা পাবে সেখানে করবে, প্রতিযোগিতা হবে এবং সুযোগ সুবিধার ব্যাপার হবে। কিন্তু আমি বলছি যে ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাকে একটু সতর্ক থাকতে হবে। ঋণের সেটা তাদের শর্তগুলো কি, এগুলো আমাকে দেখতে হবে, এবং তারা ঠিক মতো দিচ্ছে কিনা, সময় মতো ঋণগুলো তারা আমরা পাচ্ছি কিনা সেটাও আমাকে দেখতে হবে। কারণ এই যে ঋণ নিয়ে এখনও যেটা যে কালক্ষেপণ যেটা হচ্ছে, 40 বিলিয়নের মধ্যে মাত্র 6-7 বিলিয়ন তারা এই পর্যন্ত দিয়েছে। তো কালক্ষেপণের ফলে কি হচ্ছে, আমার তো সুদের হাত তো বাড়ছে, তো সেখানে তো ট্র্যাপ তো তৈরি হচ্ছে, তো সুদের হার বাড়ছে, আমার উন্নয়ন গতি কমে যাচ্ছে। ওইগুলোর ব্যাপারে আমি বলছি সতর্কতার দরকার। আমি বলছি না যে আপনি চীনের সঙ্গে সম্পর্ক কাট অফ করে দিন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কাট অফ করে দিন, না। আমরা অনেকেই দাবি করেছিল যে ইমরান খান একবার বলেছিল কি, ইমরান সরকার, যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কাট অফ করতে হবে না। পাকিস্তানের সঙ্গে কেন কূটনৈতিক সম্পর্ক কাট অফ করতে হবে? পাকিস্তানের সঙ্গে আমার অনেক বোঝাপড়ার ব্যাপার আছে, পাকিস্তানের সাধারণ মানুষের সাথে বোঝাপড়ার ব্যাপার আছে। না, পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে বোঝাপড়া হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক হলে তো, যেটা আমি দাবি করছি যে 71-এর জন্য ক্ষমা চাওয়ার, সেখানেও সে দাবিও আমাকে ছেড়ে দিতে হবে। আমার যে পাওনা যেটা আছে পাকিস্তানের কাছে, সেই দাবিও ছেড়ে দিতে হবে। কূটনৈতিক সম্পর্ক বলছে এটা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনুন, এত মাখামাখির দরকার নেই পাকিস্তানের সঙ্গে, কিন্তু সম্পর্ক সবার সঙ্গে আপনি রাখুন, কিন্তু সেটা হচ্ছে আপনার স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সেখানে সবার উপরে। আপনি একটা প্রসঙ্গ কথা বলছেন, যেটা হচ্ছে যে সব সম্পর্ক ছিন্ন করা যায়, প্রতিবেশীকে ছিন্ন করা যায় না। ভারত এই মুহূর্তে, ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইভেন পাকিস্তান তো সেই দীর্ঘ সময় থেকেই, তারা কিন্তু একটু ভারত থেকে মুখ ফেরে নিচ্ছে। ভারতের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে নেমে যাচ্ছে, এটা আলোচনা আসছে, বিশ্ব মিডিয়ায়ও আসছে। আমরা যদি চীনের সাথে নেপালের এখনকার মাখামাখি সম্পর্কটা দেখি, ভুটানের সাথে সম্পর্ক, তো আমরা কেন ভারতকে আগলে রাখার পক্ষে? আমরা আগলে রাখছি কোথায়? আমাকে কি যুদ্ধ করতে, শত্রুতা করতে হবে ভারতের সঙ্গে? আমার স্বার্থ কি সেটা বলছে? পাকিস্তান, আমরা সবসময় বলেছি, পাকিস্তানের যারা, আমাদের তো ওখানে পাকিস্তানে আমাদের নির্মূল কমিটি শাখা আছে, ওখানে এদের অনেকের লেখা আছে যে পাকিস্তান যদি তার এই ভারতের সঙ্গে যুদ্ধোন্মাদনা, যেটা যে সামরিক খাতে যে ব্যয় বরাদ্দ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মিলিটারি তো এখন তো সব কিছুই কন্ট্রোল করছে, যে আয়শা জালালের বই দেখেছেন মিলিটারি ইনকর্পোরেশন পাকিস্তানের, এইটা যদি পাকিস্তান যদি বেরিয়ে আসতে পারতো, আজকে পাকিস্তানের এই দুর্দশা হতো না। আজকে তো পাকিস্তানের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। তো এইটা অবস্থা, 71 সালে পাকিস্তান কোথায় ছিল আর আমরা কোথায় ছিলাম? যখন দেশটা যখন দুভাগ হলো, আমাদের অর্থনীতি তো এইখানে নিচে ছিল, পাকিস্তানেরটা আমাদের দ্বিগুণেরও ওপরে ছিল। আজকে সেই পাকিস্তানে আজকে দেখুন তাদের টাকার মান আমাদের অর্ধেকের চেয়ে কম। এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে ওই তাদের ওই যে যেটা হচ্ছে যে কি, যে তাদের যুদ্ধোন্মাদনা,
এবং সেখানে ভারতের সঙ্গে কিংবা কাশ্মীর নিয়ে এগুলো অহৈতুক বিষয় কতগুলো তারা জিয়ে রেখেছে, এবং জিয়ে রেখে তাদের গরিব মানুষ আরও গরিব হচ্ছে, আরও বেশি ঋণ জর্জরিত হচ্ছে, আরও বেশি এসে ট্র্যাপের মধ্যে পড়ছে। পাকিস্তান আদৌ থাকবে কিনা এখন পাকিস্তানিরা এই নিয়ে সংশয় প্রকাশ করছেন, এই রাষ্ট্রটা আদৌ টিকবে কিনা, না আরও খণ্ড খণ্ড হয়ে যাবে। পাকিস্তান তো নিজেরাই এই যুদ্ধ বলুন এগুলো করে তাদের নিজেদের ধ্বংসটা তারা নিজেরা ডেকে এনেছে। ভারতের একটা সুবিধা আছে, ভারতে যে কোনোভাবে গণতন্ত্রের একটা ফাসাদ আছে, জবাবদিহিদের একটা জায়গা আছে, তারা যাই করুক না কেন সেখানে এগুলো জবাবদিহি করতে হয়। কিন্তু নেপালের কথা আপনি যেটা বললেন, নেপাল সবসময় কিন্তু চীনের দিকে তাদের একটা পক্ষপাতিত্ব প্রথম থেকে ছিল, চীনের দিকে ঝোঁক। দুই প্রতিবেশীর মাঝখানে তারা বেটারি, সেটা তারা চীনের সঙ্গে তারা সবসময় এসে, এই যে প্রচণ্ড যে ক্ষমতা ছিল, চীনপন্থী কমিউনিস্টরাই তো দীর্ঘদিন নেপালে শাসন করেছে গণতন্ত্র আসার পরে। তো সেখানে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা দেশ তাদের নীতি, পররাষ্ট্রনীতি ঠিক করবে তাদের নিজেদের স্বার্থ, তাদের এসে অনুযায়ী। এখন বাংলাদেশ আমি মনে করি শেখ হাসিনা অন্তত অতীতের যে কোনো সরকারের তুলনায় বিচক্ষণ একটা পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আমরা সেখানে সতর্ক করতে পারি, সাবধানতার কথা বলতে পারি। আমি বলছি না যে আপনি এগুলো নাকচ করে দিন, চীনের সঙ্গে বন্ধুত্ব কাট অফ করার কথা, সম্পর্ক কাট অফ করার কথা কখনো আমরা বলছি না।